জুজু আসছে। You are not alone. আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই এপিসোডে। আজকের এই এপিসোডটি বিশেষভাবে তাদের জন্য যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন। আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভৌতিক ঘটনা সংগ্রহ করি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন আপনি এই ঘটনাটি কোথায় বসে শুনছেন এবং কোন অবস্থায় বসে শুনছেন। সেটি ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে এটিও জানিয়ে দিতে পারেন যে আপনি আসলে কী ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন। আমরা অবশ্যই চেষ্টা করব সেটিকে প্রাধান্য দেওয়ার। আপনারা যে লাইক কমেন্ট করেন তা আমাদেরকে আসলে অনুপ্রেরণা যোগায় এবং আরও ভালো কিছু নিয়ে আসার জন্য উৎসাহিত করে। তো আপনাদের থেকে আশা করব আপনারা লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। যেভাবে লিখেছেন ঠিক সেভাবে। নমস্কার, আমি নিপু আচার্য। বর্তমানে একটি বেসরকারি এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2000 সনের। তখন আমি 8ম শ্রেণীর ছাত্র। প্রচন্ড দরিদ্রতার কারণে এই অভাবের সাথে সংগ্রাম করে সে সময়টা আমি পার করছি। পরিবারে নিদারুণ দৈন্যতা থাকার কারণে মন চাইলেও ভালো কিছু খেতে পারতাম না। এমনই অবস্থার মধ্য দিয়ে সময় পার করছিলাম। হঠাৎ একদিন আমার পাশের বাসার এক দাদু আমাকে বলল, নিপু, দত্তবাড়ি এক লোক মারা গেছে, পোড়াতে যাবি? উল্লেখ্য, ওই দাদু আমাদের অত্র এলাকায় মানুষ পোড়ানোর জন্য বিশেষভাবে পরিচিত ছিল। তো দাদুর সাথে জীবনে প্রথম মানুষ পোড়াতে গেলাম। সত্যি বলতে কি, তখন পোড়াতে গেলে শ্রাদ্ধ খেতে পারবো তাই গিয়েছিলাম। এভাবে শুরু হলো আমার মানুষ পোড়ানোর কাজ। এরপরে কোথাও মানুষ মারা গেলেই ডাক আসতো পোড়ানোর জন্য, আর আমিও ওই ডাকে সাড়া দিতাম। এভাবেই মানুষ পোড়ানোর নেশা হয়ে গেল আমার, আর আমিও শ্রাদ্ধ খেতে যেতাম। এভাবে কেটে গেল 2 বছর। আমি হয়ে গেলাম এলাকা জুড়ে নাম করা ডন। আমার এখন 32 বছর বয়স চলছে। আপনাকে বুঝাতে পারবো না যে কত মানুষ এই 2 হাতে শ্মশানে পুড়িয়েছি। এই অভ্যেসটা আজও পুরোপুরি ছাড়তে পারিনি আমি। মানুষ পোড়ানোর এক ভয়ঙ্কর শিক্ষা আজ আপনার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি 2004 সনে। আমার বন্ধুর নাম প্রকাশের অপারগতায় ক্ষমা চেয়ে নিলাম। সেদিন অন্যান্য দিনের মতোই আমি টিউশনি করতে গিয়েছিলাম। তখনও আমাদের গ্রামের সব জায়গাতে বিদ্যুৎ পৌঁছায়নি। গ্রামের অনেক অংশই বিদ্যুৎবিহীন ছিল। তাই হাতে একটা হ্যারিকেন নিয়ে টিউশনি করতে গিয়েছিলাম। যাবার সময় প্রচন্ড বৃষ্টি ছিল, তাই ওই সময়টা ছিল আষাঢ় মাস। জোয়ারের পানিতে আমার ছাত্রর বাড়ির রাস্তা ডুবে গিয়েছিল। হাঁটু সমান ওর মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম। কিছু দূর হাঁটার পরে আমি পানির মধ্যে পিছলে পড়ে যাই। আমি স্পষ্টত হ্যারিকেনের আলোয় দেখি এক বৃদ্ধ বয়সী মহিলা পানিতে শুয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসছে। দেখে যত না ভয় পেয়েছি তার চেয়ে বহু কম চমকে গিয়েছিলাম। উনি এখানে শুয়ে আছেন কেন? চিৎকার করতেও পারছিলাম না, মান সম্মানের ভয়ে। যে আমার ছাত্রর বাসা প্রায় কাছেই, আমি চলে এসেছি, ওরা শুনলে কি ভাববে? 3-4 সেকেন্ড পরেই সেই বৃদ্ধ মহিলা রাতের কালো অন্ধকারে মিলিয়ে গেল। সেদিন আর পড়াতে পারিনি আমি। কিছু সময় ওদের বাসায় বসে আবার বাড়িতে চলে আসি। রাতে খাবারের শেষে আনুমানিক 10টার দিকে কেউ একজন আমার নাম ধরে 3-4টা ডাক দিল। ঠাকুমার দরজা খুলতেই দেখি শম্ভু কাকা, আমার এক বিশেষ বন্ধুর ছোট কাকা। শুনতে পেলাম আমার ওই বন্ধুর মা মারা গেছেন একটু আগে। উল্লেখ্য যে উনি বহুদিন ধরেই বিছানায় শয্যাশায়ী ছিলেন, তাই তাকে কেউই পোড়াতে রাজি ছিল না। ওই দিন কেন যেন আমার যেতে ইচ্ছা করছিল না। একে তো সেই ঘটনা মনের মধ্যে উঁকি মারছিল, তারপরে অন্ধকার রাত, বৃষ্টি, সব মিলিয়েই আমার মন যেতে চিচ্ছিল না। ওনার পীড়াপিড়িতে একসময় আর না যেয়ে পারলাম না। আমার মনে হলো আর যাই হোক, আমার বন্ধুর মা তো যাই, কিছু হবে না। রীতিমতো আমি আর সেই দাদু গেলাম পোড়াতে। মানুষ যে কতটা বিবেকহীন হতে পারে সেটা সেদিন বুঝতে পেরেছিলাম। বাড়ি ভর্তি ঘর, প্রায় 15 ঘর বাসিন্দা, কিন্তু সবাই দরজা বন্ধ করে রেখেছে, কেউ এগোয় না, কেননা সে অসুখে মারা গেছে। আষাঢ় মাস, রাত প্রায় 1টা বেজে গেছে। শ্মশানে মরদেহ তুলে আগুন জ্বালাতে মানুষ মাত্র আমরা 5 জন। একটা
খালের পাশে ওদের শ্মশান খোলা ছিল। এরপরে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। লাশের গায়ে আগুন লাগার প্রায় 20 মিনিট পরে লাশ শ্মশান থেকে ছিটকে পড়ে গেল। সত্যি বলছি, মনে প্রচন্ড ভয় লেগেছিল সেদিন। দাদু বলল লাশের রগে টান বেড়েছে। আমার শ্মশান সাজিয়ে ওই আধপোড়া লাশ শ্মশানে তুলে বল হরি হরি বল বলে আবার আগুন জ্বালালাম, কিন্তু লাশের গায়ে আগুন লাগছে না। এভাবে প্রায় ভোর রাত পর্যন্ত লাশ পোড়ানোর সব চেষ্টাই করেছি, কিন্তু লাশ পুড়ছিলই না। চারিদিকে শুনশান, নিরাপত্তা। আমরা মাত্র 5 জন লোক। অঝরে বৃষ্টি পড়ছে। রাতের শেষ ভাগ। দূরে কুকুরগুলো করুণ ভাবে ডাকছে। এভাবে যেহেতু লাশ পুড়ছেই না, এবার আমার বন্ধুর মামা সিদ্ধান্ত নিলেন লাশ গঙ্গায় দান করবেন। অবশেষে আমরা কলা গাছের ভেলা বানিয়ে ওই আধপোড়া লাশের শরীরে 8-10 খানা ইট বেঁধে ওই ভেলায় করে খাল বেয়ে নদীতে নিয়ে গেলাম এবং নদীর মাঝখানে যেয়ে ওই লাশ ডুবিয়ে দিয়ে আসলাম। সেই রাতে আর তেমন কিছুই হয়নি। ঠিক পরের দিন আমি আবার নিয়ম মতো রাতে হ্যারিকেন নিয়ে টিউশনিতে গেলাম। টিউশনি শেষ করে আমার বাসায় আসার পথে একটা ব্রিজ পড়তো। গ্রামের রাস্তায় বৃষ্টি থাকার কারণে একদমই নীরব ছিল জায়গাটা। আমি ব্রিজ পার হয়ে আসছি, হঠাৎ নদীর দিকে দৃষ্টি যেতেই আমি স্পষ্টত দেখছি গতরাতে আধ পোড়ানো সেই লাশ নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে। আমি যে অন্যদিকে দৌড় দেব সেই শক্তি আমার গায়ে ছিল না। দেখছি আমার কাছে এসেই তার পোড়া ডান হাতখানা আমার গলার দিকে লম্বা করে এগিয়ে দিচ্ছে। আমি চিৎকার করতে চাইলেও আমার গলা থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। যেটুকু মনে পড়ে, আমি ব্রিজের ওপরে থানার ঘাটে শুয়ে আছি, আর আমার চারপাশে অনেক মানুষ, মা, ঠাকুমা আমার মাথার কাছে বসে কান্না করছে। আজও আমি কোনো মৃত্যুর সংবাদ শুনলেই কেন যেন পোড়াতে যেতে ইচ্ছে করে। সেই নেশা আজও কাটেনি। আজও শ্রাদ্ধ খাওয়ার জন্য নয়, একমাত্র নেশার কারণে পোড়াতে যেতে ইচ্ছে করে। কিন্তু যখনই ওই কথা মনে পড়ে পা বাড়াতে বড্ড ভয় হয়। সেই ধ্বনি বল হরি হরি বল, বল হরি হরি বল। নিপু আচার্য, মেরুল বাড্ডা, ঢাকা। এটা একটা রহস্যময় ঘটনা বলা যেতে পারে, যদিও আমরা বলবো বিশ্বাস করা না করা টোটালটাই আপনার ব্যাপার। এই ধরনের রহস্যময় ঘটনা যদি আপনি আরো শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি চান আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলো, সেটির মধ্যে আপনি চাইলে আপনার ঘটে যাওয়া ঘটনাটি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমরা সেটি অবশ্যই পড়ে শোনাবো। ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।